হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় বিজ্ঞানসম্মত উপায়ে আমরা কিভাবে গম চাষ করব। আপনারা জানেন যে সামনেই গম চাষের সময় আসছে। আমরা তো সাধারণভাবে গম চাষ করি, কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে যদি আমরা গম চাষ করি তাহলে আমাদের লাভ কী, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের রানীনগর ২ নম্বর ব্লকের সহকারী কৃষি অধিকর্তা অজিত কুমার দাসকে। অজিতবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে বিজ্ঞানসম্মত উপায়ে গম চাষ, তো আমরা তো এমনি গম চাষ করি, সাধারণভাবে আমরা গম চাষ করি, যে বাপ ঠাকুরদাদার আমল থেকেই আমরা গম চাষ করে আসছি। কিন্তু এই নতুন একটা কথা যে বিজ্ঞানসম্মত উপায়, আমরা মাঝে মাঝেই শুনি, সব জায়গাতেই শুনি যে বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করলে আমাদের লাভের অঙ্কটা অনেকটাই বেশি। তো প্রথমে একটু আপনার কাছ থেকে জেনে নিই, এই সাধারণভাবে গম চাষ আর বিজ্ঞানসম্মতভাবে গম চাষের মধ্যে একটু পার্থক্যটা কী? সাধারণভাবে গম চাষ আর বিজ্ঞানসম্মত উপায়ে গম চাষের মধ্যে পার্থক্য, গম চাষে যে আমরা সার প্রয়োগ করি সেটা মাটি পরীক্ষার ভিত্তিতে সারটি প্রয়োগ করলে ভালো, এটা বিজ্ঞানসম্মত। সঠিকভাবে সারের ব্যবহারটা হয়, সারের অপচয় হয় না, ফলন ভালো হয়। ২ নম্বর অনুখাদ্যটাও মাটি পরীক্ষার মাধ্যমে জানা যাবে কোন অনুখাদ্যের ঘাটতি আছে, সেই অনুখাদ্যটাকে প্রয়োগ করলে গমের ফলন ভালো হবে। আমাদের প্রকৃত উদ্দেশ্য, আসল উদ্দেশ্য গমের ফলন বৃদ্ধি করা, বাড়ানো, এবং চাষি ভাইয়ের আমাদের রোজগার বাড়ে, আয়টা যাতে আরো বেশি হয়। তাহলে মাটি পরীক্ষার মাধ্যমে সার প্রয়োগ এবং অনুখাদ্য প্রয়োগ আর বীজ শোধন, এটাও একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। এবং সেচ দেওয়াটা, সেচটার কতগুলো ভাগ আছে গমের, সেইগুলো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। সেই বিজ্ঞানসম্মত উপায়ে যদি সেচটা আমরা দিতে পারি তাহলে গমের ফলন অনেক বাড়বে এবং চাষি ভাইদের রোজগার বাড়বে, আয়। তার মানে যদি আমরা প্রথম থেকে ধরি, যদি আমরা বীজটাকে শোধন করি তাহলে দেখা যাবে যে আমাদের রোগ পোকার আক্রমণটা অনেকটাই কম হবে, সেক্ষেত্রে আমাদের টাকাটা অনেকটাই কম লাগবে। সেচটা যদি আমরা ঠিকঠাক দিতে পারি, একটু যতটা জল দরকার আমরা ততটাই যদি দিই, তাহলে সেখানেও আমাদের অনেকটা সাশ্রয় হবে এবং কাজে লাগবে। হ্যাঁ, তারপর যদি আমরা ধরি সারটাকে যদি ঠিক আপনারা যেভাবে বলেন সেই অনুযায়ী যদি আমরা সারটাকে প্রয়োগ করতে পারি, আর কি ধরনের সার লাগবে সেটাও যদি আমরা ঠিকভাবে দিতে পারি, ঠিক পরিমাণটা দিতে পারি, তাহলেও সেখানেও আমাদের পয়সাটা আর্থিক সাশ্রয় হবে, ফলন ভালো হবে। তাহলে মধ্যে কথা একটা আমরা বুঝতে পারছি যে বিজ্ঞানসম্মত উপায়ে যদি আমরা চাষবাস করি তাহলে কিন্তু আমাদের খরচটাও কমবে, ফলনটা বাড়বে এবং আয়টা কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়বে। আর একটা বিজ্ঞানসম্মত উপায় খুব ভালো আছে, জিরো টিলেজ মেশিন। জিরো টিলেজ মেশিনের সাহায্যে গম বোনা অনেকদিন ধরেই শুরু হয়েছে, এখনো অনেকেই চাষি ভাইরা বোনেন, তারা জানেন যারা বোনেন, তবু একটু বলে দিই সকলের জ্ঞাতার্থে। জিরো টিলেজ মেশিনের মাধ্যমে গম বোনার অনেকগুলো সুবিধা আছে। এটা চাষ না দিয়েই, অর্থাৎ পূর্ববর্তী ফসল অর্থাৎ আমন ধান কাটার পরে চাষ না দিয়ে সেই মেশিনের মাধ্যমে বীজ এবং সার একসঙ্গে দেওয়া যায়। যে মাটির রসটুকু থাকে তাতেই বীজের অঙ্কুরোদ্গম হয়ে যায়। এবং এতে সুবিধে কি, চাষের খরচটা লাগলো না, আমার সেচের খরচটা লাগলো না, জমিতে জল দিয়ে জো করার খরচটা লাগলো না, বীজ কম লাগে, আমার আগাছা কম হয়, এরকম অনেকগুলো সুবিধা আছে। এবং অনেক সময় আমন ধান কাটতে দেরি হলে সেই দেরিটাকেও পুষিয়ে দেওয়া যায় যেন ফলনের ঘাটতি কম হয়। জিরো টিলেজ মেশিন এটাও একটা বিজ্ঞানসম্মত, চারিদিক থেকে একটা সুবিধা আছে যদি আমরা বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করি। আর এই বিজ্ঞানসম্মত উপায়ে যদি আমাদের চাষ করতে হয়, তাহলে যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আপনার নিকটবর্তী যে ব্লক অফিস আছে সেখানে যারা কৃষি অধিকর্তা যারা রয়েছেন আপনাদেরকে সাহায্য করার জন্য তাদের সঙ্গে গিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।
এবার আসি আমরা চাষবাসের কথায়। তো চাষবাসের প্রথমেই আমি একটু জেনে নেব আপনার কাছ থেকে, এই যে গম চাষের মানে প্রকৃত সময় কখন, কোন সময় আমরা গম চাষটা করতে পারি? গম চাষ আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া অনুযায়ী সাধারণত গম চাষ অগ্রহায়ণ মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ। আচ্ছা। গম বোনা বীজ বোনার সময় অর্থাৎ নভেম্বরের 15 থেকে 30। এর পরে যদি গম বোনা হয় তাহলে কিন্তু ফসল কাটার সময় কালবৈশাখী এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলে ফসলের ক্ষতি হয়, শিলাবৃষ্টি, কালবৈশাখী এগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকে। সাধারণভাবে এই সময়টা উপযুক্ত। এবার পরিস্থিতির উপর নির্ভর করে কিছুটা আগে পিছে করা যায়। আচ্ছা, তো এই গম চাষের জন্য মাটি কি ধরনের দরকার? গম চাষের জন্য উঁচু, মাঝারি এবং বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। এবং এটা লক্ষ্য রাখতে হবে যেন জমির জলটা সহজে বেরিয়ে যেতে পারে, কোনো কারণে যদি জল নামে সেই জল বেরোনোর রাস্তাটা যেন থাকে। আর আমরা তাহলে আমাদের যে মুর্শিদাবাদ এই জেলায় কি কি ধরনের আমরা বীজটা লাগাতে পারি, কি ধরনের বীজ আমরা পছন্দ করব? সংশিত বীজ অর্থাৎ সার্টিফাইড বীজই ব্যবহার করা উচিত। যদি কোনো চাষি ভাই নিজের বাড়ির বা কারো কাছ থেকে নিয়ে জমির বাড়িতে রাখা বীজ ব্যবহার করেন, ঠিক আছে, অসুবিধা নেই, সেই ক্ষেত্রে বীজটাকে শোধন করে নিতে হবে। এবং এটা অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে যেন সেই বীজটা গমের ভূষা রোগ হয়েছে এইরকম কোনো জমি থেকে সংগ্রহ না করা হয়ে থাকে, তাহলে বাড়ির বীজটা ব্যবহার করা যায়। আচ্ছা, আর কি কি জাত আমরা ব্যবহার করতে পারি? আমরা আমাদের মুর্শিদাবাদ কন্ডিশনে ভালো জাতগুলোর মধ্যে সঠিক সময়ে বোনার জন্য DBW 187, HD 2967, HD 2733, DBW 39, এই জাতগুলি খুব ভালো। যদি কোনো চাষি ভাইয়ের হয়তো পূর্ববর্তী ফসল আমন ধান কাটতে একটু দেরি হয়ে গেছে, তিনি যদি একটু দেরি করে গম বোনেন তাহলে HD 2643 বা গঙ্গা HD এবং DBW 107 এই দুটো ভ্যারাইটি বেশ ভালো। মোটামুটি মানে এই জাতগুলোর মানে কতদিন মানে সময় লাগে, কতদিন? এগুলো মোটামুটি 120-25 দিন। 120-25 দিনের মধ্যেই ফলনও ভালো, ফলন প্রায় 44 থেকে 46 কুইন্টাল পার হেক্টর। বাহ, খুব ভালো ফলন, অর্থাৎ আমাদের 6 কুইন্টালের বেশি বিঘায়। তো এই বীজটা তো শোধনেরও তো একটা প্রয়োজন আছে, কিভাবে আমরা শোধনটা করব? বীজ শোধন অত্যন্ত জরুরি, কারণ গমের রোগগুলির অধিকাংশই বীজবাহিত রোগ এবং সেইগুলো দমন করা যায় বীজ শোধনের মাধ্যমে। কেজি প্রতি বীজে 2 গ্রাম ব্যাভিস্টিন বা ক্যাপটান মিশিয়ে একটু ছায়াতে রেখে বীজটা বোনা দরকার। যদি লাগানোটা ছিটিয়ে বোনা যায় তবে সারিতেও বোনা যায়, সারিতে বুনলে ভালো হয়, তাদের পরিচর্যা করতে সুবিধা হয়, একটু বীজও কম লাগে। যদি ছিটিয়ে বোনা যায় তাহলে বোনা যেতে পারে। আর সারিতে বুনলে 18 থেকে 20 সেন্টিমিটার দূরত্বের সারি এবং 4 থেকে 5 সেন্টিমিটার গভীরতায় বীজটাকে বুনতে হবে। আর ফলনটা মানে বিঘা প্রতি লাগবে কত? আমাদের 15 থেকে 16 কেজি বিঘা প্রতি বীজ লাগবে। আর সার কি ব্যবহার করতে পারি আমরা এখানে? প্রথমেই বলেছি, আবারও বলি যে মাটি পরীক্ষার ভিত্তিতে সার ব্যবহার করাটাই ভালো। তবু সাধারণভাবে যদি মাটি পরীক্ষা করা সম্ভব না হয়, সাধারণভাবে প্রথমে একটু জৈব সার দিতে হবে। আমরা জানি জৈব সারের ঘাটতি আছে আমাদের মাটিতে। 7 থেকে 8 কুইন্টাল বিঘা প্রতি জৈব সার শেষ চাষের সময় ভালোভাবে সমানভাবে জমিতে ছড়িয়ে দিতে হবে। এবং মোটামুটি 28 কেজি ইউরিয়া, 40 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, 11 থেকে 12 কেজি মিউরেট অফ পটাশ প্রয়োগ করা দরকার বিঘা প্রতি। এবং সম্পূর্ণ অর্ধেক নাইট্রোজেন অর্থাৎ অর্ধেক ইউরিয়া এবং সম্পূর্ণ সুপার ফসফেট এবং সম্পূর্ণ পটাশ এটা মূল চাষের শেষ চাষের সময় দিয়ে দিতে হবে। বাকি অর্ধেক যে নাইট্রোজেন থাকলো অর্থাৎ ইউরিয়া থাকলো, সেটা বোনার 21 দিনের মাথায় যখন মুকুট শিকড় বেরোবে, ক্রাউন রুট বলে, মুকুট শিকড় যখন বাইর হবে তখন এই সারটা প্রথম সেচ দিয়ে এই বাকি অর্ধেক ইউরিয়া বা নাইট্রোজেনটা দিতে হবে। আর সেচ কতগুলো লাগে? গমে সেচ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। গমে সাধারণত 3 থেকে 4টি সেচ প্রয়োজন হয়। প্রথম সেচ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোনার 21 দিনের মাথায় মোটামুটি মুকুট শিকড় বের হওয়ার সময়। দ্বিতীয় সেচ বোনার 50 থেকে 55 দিনের মাথায় শীষ আসার সময়, সেটা ভ্যারাইটি অনুযায়ী 60 দিন হতে পারে কোনো ক্ষেত্রে সাধারণত। এবং তৃতীয় সেচ বোনার 75 থেকে 80 দিন অর্থাৎ দানা ভর্তি হওয়ার সময়। এটা সাধারণ নিয়ম। এবার আবহাওয়ার শুষ্কতা এবং মাটির প্রকৃতি অনুযায়ী সেচের তারতম্য হতে পারে, 1টি বা 2টি সেচ বেশি প্রয়োজন হতে পারে, সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আর কি ধরনের বীজ আমরা ব্যবহার করব? আমরা সবসময় সার্টিফাইড বা সংশোধিত বীজ ব্যবহার করব। যদি চাষি ভাই মনে করেন বাড়ির বীজ ব্যবহার করব, সেটা উনি করতে পারেন, তবে সেটা অবশ্যই বোনার আগে দেখে নিতে হবে তার
ময়েশ্চার কন্টেন্ট কতটা আছে মোটামুটি, এবং সেটাকে শোধন করে নিতে হবে। এবং এটা খেয়াল রাখতে হবে সেই বীজটা যেন ভূষা রোগ হয়েছিল গত সিজনে এরকম কোনো জমি থেকে সংগ্রহ করা না হয়ে থাকে। যদি হয়ে থাকে তাহলে কখনোই সেটাকে ব্যবহার করা যাবে না। আচ্ছা, রোগ আর পোকার যদি হয় কিভাবে আমরা দমন করব? গমে সাধারণত পোকা কম হয়, কিছু কাটুই পোকা এবং মাজরা পোকার আক্রমণ দেখা যায়। এটা নিয়ন্ত্রণের জন্য শেষ চাষের সময় যখন আমরা মূল সার দিই, ব্যাসাল ডোজ যাকে বলি, সেক্ষেত্রে বিঘা প্রতি 50 কেজি নিমখোল দিলে একটা উপকার পাওয়া যায়। এবং শেষ চাষের সময় কার্বোফিউরান 3G গ্রুপের ওষুধ, কার্বামিন বা এই জাতীয় ওষুধ বিঘা প্রতি 12 থেকে 14 কেজি প্রয়োগ করলে এই কাটুই পোকা, মাজরা পোকা, এই ধরনের পোকাগুলো থেকে রেহাই পাওয়া যায়। রোগগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম সেচ দেওয়ার পরে অর্থাৎ 20-22 দিন পরেই গমের পাতা হলুদ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেক্ষেত্রে আমি চাষি ভাইদের বলবো টেবুকোনাজল বা প্রোপিকোনাজল 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন। আরও কয়েকটি রোগ হয় তো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পাতায় মরচে, পাতায় ধসা। এই দুটি ক্ষেত্রেই ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে অথবা ক্যাপটান 2 গ্রাম প্রতি লিটার জলে 10 দিন অন্তর 2 বার স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। আরেকটি গুরুত্বপূর্ণ রোগ গমের কালো ভুসা, কালো ভুসি বলি বা ভুসা রোগ বলি আমরা। কালো শীষ হয়ে যায়, সেই শীষের মাথায় পাউডারের মতো কালো কালো জমে যায়। সেটা দেখার সাথে সাথে ভেজা কাপড় দিয়ে খুব সযত্নে সেই গাছটাকে তুলে নিতে হবে, সেই গাছগুলো তুলে দূরে সেগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। এবং এটা খেয়াল রাখতে হবে সেই কালো ভুসোগুলো যেন বাতাসে ছড়িয়ে না পড়ে, কারণ সেটা তাহলে ছড়িয়ে গিয়ে অন্য সুস্থ জমিকেও আক্রান্ত করবে হতে পারে। এবং সেই যে জমিতে ভুসা রোগ ধরেছে সেই জমির সেচের জল যেন অন্য সুস্থ জমিতে না যায়, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এবং ভুসা রোগ থেকে রক্ষা পাওয়ার একটি ভালো উপায়, বীজ শোধনের সময় আমরা যদি প্রতি কেজি বীজে 3 গ্রাম ভিটাভ্যাক্স দিয়ে শোধন করি তাহলে ভুসা রোগ থেকে অনেকটাই প্রতিরোধ করা যায়। গম চাষের ক্ষেত্রে কি অনুখাদ্যের প্রয়োজন আছে? অবশ্যই গম চাষের ক্ষেত্রে জিঙ্ক এবং বোরনের খুব প্রয়োজন আছে, কারণ আমরা জানি যে বোরন আমাদের নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় সাহায্য করে। তো জিঙ্ক এবং বোরন দুটোই গমে খুব প্রয়োজন। 25 দিন বোনার 25 দিন এবং 45 দিনের মাথায় 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে জিঙ্ক এবং বোরন প্রয়োগ করা যেতে পারে, তাতে ফলের দানার আকৃতি বড় হয়, ফলনও বাড়ে। আমরা তো এতে একটু আলোচনা করলাম, তাও আরও একবার আপনার কাছ থেকে জানতে চাইব, জিরো টিলেজ মেশিনের মাধ্যমে গম চাষের কি কি সুবিধে রয়েছে? প্রথমে বলি জিরো টিলেজের কেন প্রয়োজনীয়তা হয়েছিল, কারণ আমন ধানের বিভিন্ন রকম জাত পশ্চিমবঙ্গে চাষি ভাইরা চাষ করেন। এবার জেলাভিত্তিক কিছুটা আমন ধান রোয়া বা কাটার তফাৎ হয়, প্লাস কিছু কার্তিক মাসে, মূলত আমাদের আশ্বিন কার্তিক মাসে কিছু প্রাকৃতিক দুর্যোগও থাকে, বিভিন্ন কারণে আমন ধান কাটতে অনেক সময় দেরি হয়। সেক্ষেত্রে জিরো টিলেজ মেশিন দিয়ে যদি আমরা গম বুনতে পারি তাহলে ধানটা কাটার পরে আর আবার নতুন করে চাষ বা সেচ দেওয়ার দরকার হলো না। যে রেসিডুয়াল ময়েশ্চার বা অবশিষ্ট আর্দ্রতা যেটা মাটিতে থাকে সেটাতেই গম বীজ অঙ্কুরোদ্গম হয়ে যায়। এবং মেশিনের মধ্যে বীজ এবং সার একটা মাপ আছে তার, এলাকা অনুযায়ী, জমি অনুযায়ী সেটা দিয়ে দেওয়া হয়। তাতে করে কি হয়, সঠিক গভীরতায় গম বীজটা যায়। কারণ আমরা যতই হাতে ছিটিয়ে বা শাড়িতে বুনি না কেন, এই জিরো টিলেজটা একেবারে সঠিক গভীরতায় বীজটা যায়, যেটাতে যাওয়া উচিত বিজ্ঞানসম্মতভাবে। এবং সারটাও কিন্তু বীজের গোড়াতেই পড়ে, যার ফলে সারের ব্যবহারটা সঠিক হয় এবং সারের অপচয় হয় না, বীজও কম লাগে। জিরো টিলেজ মেশিনের দ্বারা এটা প্রমাণিত যে 12 থেকে 13 কেজি বীজ হলেই 1 বিঘা গম বোনা যায়। আগাছার পরিমাণ কম হয়, এটা গবেষণায় প্রমাণিত হয়েছে বিভিন্ন জায়গায় যে আগাছা প্রায় 30 থেকে 40% কম হয় যদি জিরো টিলেজ মেশিনে গম বোনা যায়। এবং আরেকটা বলুন যে পূর্ববর্তী ফসল অর্থাৎ আমন ধান কাটতে যদি কোনো কারণে দেরি হয়, সেক্ষেত্রে গম দেরিতে বুনলে গমের ফলন ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। কিন্তু যদি আমরা জিরো টিলেজ মেশিন ব্যবহার করি তখন আমার আর এই সময়টা সাশ্রয় হয়ে যায়। ধান কাটার পরে চাষ দেওয়া এবং সেচ দিয়ে জমির জো করা, যেটা করতে অন্তত 7 দিন লাগে, 6 থেকে 7 দিন, সেটা কিন্তু আমাদের সাশ্রয় হয়ে যায়, যার ফলে সেই ফলনের ঘাটতিটা কমানো সম্ভব। তার মানে জিরো টিলেজ মেশিন ব্যবহার করা অনেক সুবিধা চাষের ক্ষেত্রে। আরেকটি ছোট্ট কথা চাষি ভাইদের বলার চেষ্টা করব যে বোরন এবং জিঙ্ক তো দেবেনই, দিলে ভালো ফলন হবে অন্যান্য শর্তগুলো ঠিক রাখলে। এবং দানা ভরার সময় এনপিকে ফার্টিলাইজার 13-0-45 এই সারটি যদি 5 থেকে 7 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায় তাহলেও কিন্তু ভালো ফলনের
অনেক উন্নতি হয়। আর সবশেষে আরও একবার যদি আপনি একটু আমাদের কৃষক বন্ধুদের জন্য বলে দেন যে আমরা আমাদের জেলায় কি কি ধরনের বীজের জাত আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমাদের জেলায় যে বীজগুলো ভালো, সঠিক সময়ে যারা বোনেন বা বুনতে চাইছেন তারা DBW 187, HD 2967, HD 2733 এবং DBW 39 এই জাতগুলো ব্যবহার করতে পারেন। আর যারা মনে করছেন একটু দেরি হয়ে গেছে বা দেরি হয়ে যাবে, লেট ভ্যারাইটি, সেগুলোর ক্ষেত্রে HD 2643 বা গঙ্গা HD বলে এবং DBW 107 এই ভ্যারাইটিগুলো উপযুক্ত। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কিষাণবাণী অনুষ্ঠানে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা কিভাবে গম চাষ করব সেই বিষয়ে আলোচনা করলাম। যারা গম চাষ আগামী দিনে করতে চাইবেন তারা এই পরামর্শ মেনে যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু আপনাদের যেমন চাষের খরচটাও কমবে, আপনাদের আয়টাও কিন্তু অনেক বৃদ্ধি পাবে। সবশেষে বলি যে আপনারা কিন্তু লাভবানই হবেন, এটা বলতে পারি। আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের রানীনগর 2 নম্বর ব্লকের সহকারী কৃষি অধিকর্তা অজিত কুমার দাসকে। অজিতবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। যখন স্বপ্ন মাটিতে বিলীন হয় তখন আমাদের ভাগ্যের রেখা বদলাতে শুরু করে। সেই বদলের ফসলই আমাদের দুহাত ভরিয়ে দেয়। যে পরিশ্রমের ফসল আমাদের মহিলা কৃষকরা উৎপাদন করে, এটা আমাদের জীবন ও ভবিষ্যৎকে গঠন করা আমাদের জন্মদাত্রী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মহিলারা নতুনভাবে পরিচিত হয়েছেন। কৃষিক্ষেত্রে মহিলাদের অংশীদারি বাড়াবার জন্য যোজনা ও কার্যক্রম তৈরি করেছেন। তাতে মহিলারা আরও বেশি করে আত্মনির্ভরশীল হচ্ছেন আর আর্থিক দিক থেকেও আত্মনির্ভরশীল হচ্ছেন। মহিলা বিকাশ এবং আত্মনির্ভরশীল কোনো যোজনাই হোক বা কিংবা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পাওয়া কোনো প্রশিক্ষণ মহিলাদের আত্মবিশ্বাস গড়ে তুলেছেন এবং তাদের স্বপ্নকে সাফল্যের ডানা মেলে ধরার সুযোগ করে দিয়েছেন। আজ মহিলারা শুধু কৃষিকার্যেই নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা থেকে শুরু করে নমো ড্রোন দিদি যোজনা পর্যন্ত একটি ক্রান্তিকারী পদক্ষেপ এনে দিয়েছে। মাননীয় শিবরাজ সিং চৌহানজি বলেছেন, আজকাল মহিলারা জেট বিমানও ওড়াচ্ছেন, ফাইটার প্লেন ও ড্রোনও ওড়াচ্ছেন। বিকাশ এবং প্রগতির দিকে আরও এগিয়ে যাচ্ছেন। মহিলা স্বয়ং সহায়তা সমূহের মহিলারা FPOর সাহায্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন নতুন দিক তুলে ধরেছেন। এখন মহিলারা কেবল একই ধরনের ফসল উৎপাদনে সীমাবদ্ধ নেই। বিভিন্ন বাগানজাত চাষ থেকে শুরু করে মাছ চাষ এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা মহত্বের সাথে বিভিন্ন ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী কিষাণ মান ধান এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পরিবারে আর্থিক সুরক্ষা প্রদান করে। যেমন PM কিষাণ যোজনায় 24% থেকে বেশি লভ্যার্থী মহিলা কৃষক, দীনদয়াল অন্তর্দয় যোজনা, মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনায় অন্তর্গত মহিলারা ভবিষ্যতের নতুন স্বপ্ন বোনা শুরু করে দিয়েছে। কৃষি সখী রূপে এই মহিলারা শুধুমাত্র প্রাকৃতিকভাবে চাষ করেছেন তাই নয়, নিজের সমস্ত দক্ষতাকে ভীষণভাবে কাজে লাগিয়ে নিজের গ্রামের রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন। কৃষি বন্ধু আমাদের বন্ধুর মতোই গ্রামে গ্রামে এসে আমাদেরকে কৃষিকাজ সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। কৃষি পরিকাঠামো তহবিলের মতো মহিলাদের ফসল কাটার পরে ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করছেন, যাতে তারা মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের সাহায্যে তাদের উদ্যোগকে সফল করতে পারে। AIF এর মোট প্রকল্পের 22% মহিলা উদ্যোক্তাদের দ্বারা বাস্তবায়িত হয়েছে। আজ সারা দেশে নারীরা সূর্যের তেজে জ্বলছে এবং তিনি তার স্টার্টআপের মাধ্যমে দেশের অর্থনীতিকে একটি নতুন দিক নির্দেশনাও দিচ্ছেন। ICAR, CIWR সংস্থাগুলি তাদের নতুন প্রযুক্তি ব্যবহার করতে অনুপ্রাণিত করেছে, যার কারণে তিনি পরিবারের আয়ু ও জীবিকা বাড়াতে সফল হচ্ছে। এটা শুধু যোজনার কথাই নয়, এটা সেই কোটি নারীর গল্প যিনি স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছিলেন। মহিলা সুবিধাভোগীদের কথা মাথায় রেখে এই ধরনের অনেক প্রকল্প শুরু হয়েছে।
যেখানে নারীদের জন্য বাজেটের ন্যূনতম 30% রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহযোগিতায় এইসব নারীরা আমাদের এবং দেশের ভাগ্যেরও পরিবর্তন করছে এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের চিত্র তুলে ধরেন ও সমৃদ্ধ ভারতের ছবি তুলে ধরেছে। নারীর ক্ষমতায়ন হলে সমাজ ক্ষমতায়িত হয়, আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি। আসুন একসাথে এই পরিবর্তনের অংশীদার হই, আর এই নারী শক্তি ভারতের আসল শক্তি। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। পাকা চোখের চাহনিতে, পাকা চোখের চাহনিতে বুকে মারলি তীর দিয়া, হায় হায় বুকে মারলি তীর দিয়া, হায় বুকে মারলি তীর দিয়া। ও বন্ধু আমায় করলাই কি, তোমার প্রেমের ফান্দ জড়াইলাই। ও বন্ধু আমায় করলাই কি, পাকা চোখের চাহনিতে, পাকা চোখের চাহনিতে বুকে মারলি তীর দিয়া, হায় বুকে মারলি তীর দিয়া, হায় বুকে মারলি তীর দিয়া। ও বন্ধু আমায় করলাই কি, তোমার প্রেমের ফান্দ জড়াইলাই। ও বন্ধু আমায় করলাই কি। ছিলাম ঘরে একা বসে, কোথা থেকে আসিয়া, ছিলাম ঘরে একা বসে, কোথা থেকে আসিয়া। মনটাই আমার চুরি করে, মনটাই আমার চুরি করে তুমি গেলে চলিয়া। ও বন্ধু আমায় করলাই কি, তোমার প্রেমের ফান্দ জড়াইলাই। ও বন্ধু আমায় করলাই কি। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বড়োয়া ব্লকের সোনাভারুই গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন গোপালককে। ওনার এই গোপালন সম্পর্কে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা শুনবো, কিন্তু তার আগে একটু পরিচয় করে নিই। আসুন, আপনার নাম? আমার নাম জ্ঞানরঞ্জন ঘোষ। জ্ঞান রঞ্জন ঘোষ, বাড়ি সোনাভারুই, সোনাভারুই, পোস্টে তারাপুর। বয়স কত আপনার? আমার প্রায় 70 বছর বয়স। 70 বছর বয়স। আমি করেন? প্রথম থেকেই হয়তো বাইরের সংসারের মধ্যে ছিলাম, তারপর বড় হলাম, একটু সামান্য সামান্য লেখাপড়া শিখলাম। কতদূর পড়াশোনা? ক্লাস 7-8 পর্যন্ত। 7-8 পর্যন্ত পড়াশোনা করলেন? 1964-65 সালে স্কুল ছেড়েছি। তারপরে চাষবাসে নেমে গেছে। মানে জমি জায়গা আছে নাকি? হ্যাঁ, জমি যেখানে ওই যা আছে বললাম। কতটা আছে জমি? ওই 10 থেকে 12 বিঘে। 10-12 বিঘে। আর কি আছে? আর গরু দেখাশোনা করি। গরু আছে? হ্যাঁ, গরু আছে। আচ্ছা, কতগুলো গরু আছে? 10 থেকে 12টা। 12টা। ছাই মায়ে 12টা। ছাই মায়ে 12টা। আচ্ছা, এই যে 10-12টা যে গরুর কথা বলছেন, এগুলো কি মানে আমাদের দেশীয় না? দেশি পেটে বিদেশি শঙ্কর জাতের? মানে কি জার্সি না? জার্সি 2-3 রকম আছে। কি আছে? গিরি আছে, লাল গিরি আছে, গিরি আছে, সাদাও আছে। সাদা বলতে? সাদা ওই জার্সি সাদা হলো, সে মন্ডলী ছোট ছোট সিং, ওই নারীর মতন, সেইগুলো আছে। সেইগুলো আছে। হ্যাঁ, 3 রকম আছে। 3 রকমের আছে। তো মানে দুধ কতগুলোতে দিচ্ছে? দুধ 4টেতে দেয়। 4টেতে? 4-5টাতে দেয়। 5টাতে দুধ দেয়? মানে কি দুবেলা দুধ দেয় না? দুবেলাই দেয়। একটা সব বয়স হয়ে গেছে, 7 মাস 8 মাস হয়ে গেল। এখন একটাই দুবেলা দেয়। একটাই দুবেলা দেয়, আর বাদ বাকিগুলো একবেলা করেই দেয়। আর সব কি মানে ওই 7-8 মাস করে? 7-8 মাস। হ্যাঁ, 7-8 মাস হয়ে যায়। 4 মাসের নিচে নাই। 4 মাসের নিচে। এগুলো তো বিয়ান হয়নি মনে হয়? না, এবার বিয়ে হবে। আবার বিয়ে হবে, মানে গর্ভ হয়ে আছে। গর্ভ হয়ে আছে, সেটাই বলছি।
মানে এখন গর্ভে আছে আবার? আচ্ছা, হ্যাঁ, আবার দুধ দিচ্ছে। দুধ দিচ্ছে যারা গর্ভ বেশি দিন আছে তাহলে একবার দুধ দিচ্ছে, আর যে অল্প দিনে গর্ভ আছে সে দুবার দিচ্ছে এখনো। দুবার দিচ্ছে। কোন গরুটাই বেশি দুধ দেয়, মানে জার্সিতে দেয়? ওই 3 রকমই তো 19-20 সব দেশি ক্রসে তো, আর সাথে লালটাই গিরিটাই একটু বেশি দেয়। গিরিটা একটু বেশি দেয়। তারপর আরেকটা হচ্ছে ওই যেটা ছোট সিং, অথচ দেহ মোটা, ওটাও 7 কেজি 8 কেজি মতো দেয়। 7 কেজি 8 কেজি মানে একবারে দেয় না? দুবারে 8 কেজি দুবারে দেয় না, দুবারে দেয়। 1 কেজি একবারে দেয় না। মানে এটা কি এখন কি এটা দিচ্ছে ওই যেটা 7-8 কেজি দুধের মধ্যে আছে, সেটা ওই এবারে কি একটা গরু বিচে দিয়ে কিনেছিলাম তো সে বাইরে, সেটা ওই ছোট সিং আর গিরি রঙের রং, এরকম একটাই কেন? আর সব বাড়ি মানে বাড়িতেই বড় হয়ে যায়, বাড়িতেই বাচ্চা হয়ে যায়, বাড়িতেই বাচ্চা হয়ে যায়, বাড়িতেই বড় হয়েছে দুধ দিচ্ছে। না, যে ধরুন যে গরুগুলো এখন দিচ্ছে সেগুলো কবে আনে? 2 বিয়ান না 2 বিয়ান 3 বিয়ান 4 বিয়ান, বেশি 4 বিয়ান আছে, 4 থেকে 5। আর এরপরে যখন 7-8 বিয়ান তখন কি পাল্টাই করবো, তখন বিক্রি করে দেন নাকি? তাই কি রাখবো কোথায়? গো পালন রাখতে পারলে তো ভালো। যা গো মাথাকে যেমন মায়ের নিজের মাথাকে যেমন রাখা হয়, তেমন তাদের রাখার দরকার। তার মানে আপনার গরু থেকে তো একটা ভালো প্রফিট আছে, রোজগার আছে। আর 3 ভাগের 1 ভাগ ওরা খাবে, 2 ভাগ থাকবে। 2 ভাগ থাকবে। তো আপনাকে যে খাওয়াচ্ছে, আপনাকে যে পয়সা দিচ্ছে, তাকে কিভাবে রাখেন? তাকে যত্নটা কিভাবে করেন? যত্ন রাখলে আমাদের চাষির লোক তো, সেরকম গোলটাও হয়তো একটু ফাঁকা করেছি, বা চালাও একটু ফাঁকা করেছি। এখন সেটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, স্নান করাইতে হয়, পরিষেবাটা ওদের করতে হবে। পরিষেবাটা কেমন? পরিষেবাটা ভোরে উঠতে উঠে ওদের বাইরে বের করতে হয়। না, আমি বলি আগে যেমন আমরা দেখতাম গোয়াল ঘরে এতটা কাদা ছিল, পরিষ্কার থাকতো না, আমাদের দেশীয় যে আগে এখন একটু পরিবেশ হয়ে গেছে। আগে মাটির খাটতে হচ্ছে বেশি, এখন একবার করলে হয়তো আর খাটতে হচ্ছে না, আর খাটতে হচ্ছে, এই ব্যাপার। ওরা তো ওদেরকে তো একটু বেশি যত্ন করতে হয়, ডেলি স্নান করালে আরো ভালো। হ্যাঁ, আর গায়ে ময়লা, নিজের গায়ে যেমন ময়লা থাকলে কিরকম করে, তেমনি ওদের কাছে তাই কিছু গোয়াল ঘরটা কি পাকা নাকি? পাকাই করে, মেঝেও পাকা, ড্রেনেজ সিস্টেম আছে। ড্রেন এমন করা আছে, এই ঠিক 4 ধারে গরু আছে, মাঝখানে পাশে এরম এসে জমা হয়েছে বাচ্চা। তো আচ্ছা, শুনেছি তো গরুর নাকি মুখে দুধ, মানে খাওয়াতে হবে, ওকে ভালো খাওয়ালে নাকি ও ভালো দুধ দেয়। তো খাওয়ানটা কি গরুকে? খাওয়ান কি? ভাত, খড়, ঘাস, এরকম। তো এতগুলো গরু আছে, তো ঘাস তো কিনে খাওয়ানো সম্ভব? ঘাস কিনে খায় না, যখন শুনুন কাটতে যারা পারে তারা কেটে খাওয়ায়, আর নিজের ওই আমরা কাঁচা ধান কিছু খাওয়াই, তা এক সময় তা আবার গোমা লাগাই, খাওয়ানোর জন্য কিছু ঘাস চাষ করেন? ঘাস চাষ করি, গমা চাষ করি, গমাটা করেন। বেশ, আপনার গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু, যারা কৃষক বন্ধু রয়েছে, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।